নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। যখন বিনিয়োগকারী কোনো মিউচুয়াল ফান্ডের কোনো একটি স্কিমে টাকা বিনিয়োগ করেন, তখন তার মনে একটি বিশাল স্বপ্ন থাকে যে ভবিষ্যতে তার এই ইনভেস্টেড মানি বিশাল কর্পাস তাকে এনে দেবে, এবং তার মনে বিভিন্ন ফিনান্সিয়াল গোল তৈরি হয়। তিনি বাড়ি কিনবেন, তিনি গাড়ি কিনবেন, তার ছেলেমেয়ের ভবিষ্যতে পড়াশুনোর খরচা তিনি মেটাবেন এই মিউচুয়াল ফান্ডের লগ্নি থেকে, এবং রিটায়ারমেন্ট বা 60 বছর পরে তিনি এখানে যে বিরাট কর্পাস হবে সেই কর্পাস থেকে তিনি SWP স্কিমে টাকা রাখবেন, এবং তারপরে তিনি তার জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম আসবেন। এরকম অনেক কিছু, এবং এই সকল বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে। এই ক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন টেকনিক টাইম টু টাইম প্রয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর, এবং সেইগুলো টেইলর মেড হবে। আবার কথাটি ইউজ করছি, টেইলর মেড হবে। অতএব আপনারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। এবং আমি এ বিষয়ে কিছু টোটকা ফর্মুলাগুলোও বলবো, যেগুলো আশা করি সবারই কাজে লাগবে। এছাড়া আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সরা কিছু মন্তব্য করেছেন, সেই বিষয়ে আমি তার উত্তর দেব, এবং সেইগুলো মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সবার কাজে লাগবে। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমি তাদের অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমি কি বলছি। মিউচুয়াল ফান্ডে টাকা রাখার ঠিক আগেই চিন্তা করুন যে আপনি কোন অ্যাসেট ক্লাসে আপনি বিনিয়োগ করবেন। অ্যাসেট ক্লাস বলতে ইকুইটি, ডেট, গোল্ড, কমোডিটি এবং আরও কিছু জায়গা রয়ে গেছে। এর মধ্যে ইকুইটি যে অ্যাসেট ক্লাসটি রয়েছে সেটা সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনি দেখবেন যে যে সকল মিউচুয়াল ফান্ডের স্কিম বাজারে রয়েছে তার বেশিরভাগই হচ্ছে ইকুইটি নির্ভর মিউচুয়াল স্কিম, এবং এখানে দেখা যায় যে প্রচুর এখানে রিটার্ন বাড়ে। যেমন গোল্ড, এটাও তো একটি অ্যাসেট ক্লাস। গোল্ডে দেখা যাচ্ছে সবসময় বাড়ে না, বিশেষ বিশেষ সময়ে গোল্ডের টাকা বাড়ে, এবং জেনারেলি দেখা যায় যখন শেয়ারের দাম বাড়ে তখন গোল্ডের দাম কমে। আর কিছু জায়গা রয়ে গেছে সেক্টর ফান্ড ইকুইটির মধ্যে, এখানেও কিন্তু একই ব্যাপার। যেমন যুদ্ধকালীন যখন আবহাওয়া তৈরি হয়, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ডিফেন্স ফান্ড বেশি বাড়ে। যেমন এই সময় দেখা যাচ্ছে ডিফেন্স ফান্ড বেশি বাড়ছে, গোল্ডের দাম বেশি বাড়ছে। ফলে এই সময় দেখা যাচ্ছে যে যে সকল মিউচুয়াল ফান্ড গোল্ড নির্ভর তার দাম অনেকটাই বেড়েছে। এইগুলো প্রথমেই আপনি চিন্তা করবেন যে কোথায় আপনি টাকা রাখবেন। তো প্রথমে তো ঠিক বোঝা যাবে না যে ভবিষ্যতে কোন স্কিমটি ভালো কাজ করবে, এবং দেখা যাবে যে যে ক্যাটাগরিতে আপনি টাকা রাখবেন সেখানে এখন যখন আপনি টাকাটি নিবেশ করলেন তখন র্যাঙ্কে যেটা 1 নম্বর স্থানে আছে, 6 মাস বাদে কিন্তু সেটা 26তম স্থান, এবং যে কোনো সময় সেটা একদম বটমে চলে যেতে পারে। অতএব মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর 1 বছর পরে আপনি সবসময় কিন্তু এই ক্ষেত্রে একটা স্ক্রুটিনি করবেন, চিন্তা ভাবনা করবেন যে এখান থেকে টাকা রিসাফেলিং বা রিডিম করে টাকাটিকে অন্য কোনো স্কিমে টাকা রাখা যায় কি না। তার জন্য যে টেকনিকগুলো সেগুলো আমি এখন আপনাদের কাছে বলছি। মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে যখন বিনিয়োগ করবেন তখন অবশ্যই দেখবেন যে ওই স্কিমটি যাতে একটু পুরনো হয়, অন্তত 10 বছরের পুরনো হলে ভালো হয়। কেন বলছি, কারণ এই 10 বছরের মধ্যে বাজারে বেশ কিছু মন্দা এসছে, কালেকশন এসছে, এবং দেখা গেছে এই পিরিয়ডে করোনা ছিল। অতএব করোনার সময় বাজারে প্রায় 30% থেকে 40% কিন্তু বাজার ডাউন হয়ে গিয়েছিল। তাহলে আপনি রোলিং রিটার্নটা বুঝতে পারবেন যে যখন বাজারে দাম বাড়ছে তখন কী পরিমাণে দাম বেড়েছে কোনো একটি নির্দিষ্ট সময়ে। মানে ধরুন করোনার পরে এপ্রিল মাস থেকে 2020 এপ্রিল মাস থেকে আপনি অক্টোবরের কোনো একটি তারিখকে নিলেন, আবার দেখা যাচ্ছে 2024 নভেম্বর মাসে দাম কমেছিল, তো নভেম্বর থেকে 2025 মার্চ মাস পর্যন্ত একটি পিরিয়ডকে নিলেন। এখন যে পিরিয়ডটা বললাম 2024 থেকে 25 মধ্যে, এটি হচ্ছে মন্দার সময়, কারেকশনের সময়, আর তখন হচ্ছে মার্কেট উঠতির সময় 2020 সালে এপ্রিল থেকে অক্টোবর নভেম্বর মাস। এই সময়ে
আপনি যে ক্যাটাগরিতে বিনিয়োগ করবেন, ধরে নিন আপনি স্মল ক্যাপে বিনিয়োগ করছেন, তাহলে যে পেয়ার যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে তার যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে স্মল ক্যাপের, সেই স্কিমগুলোকে দেখুন, তার সঙ্গে কম্পেয়ার করুন আপনি যে স্কিমে বিনিয়োগ করতে যাচ্ছেন। এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রোলিং রিটার্ন, এবং রোলিং রিটার্ন আপনি মান্থলিও দেখতে পারেন বিভিন্ন সময়ে। আপনাকে কম্পেয়ার করতে হবে বেঞ্চমার্কের সঙ্গে এবং আপনার যে পেয়ার যে স্কিমগুলো রয়েছে ওই ক্যাটাগরি তার সাথে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি যে স্কিমে বিনিয়োগ করতে যাচ্ছেন সেটা কতটা ভালো হলো। কিন্তু পাস্ট পারফরমেন্স নিয়ে তো সব বোঝা যায় না। সেই কারণে 1 বছর আপনি দেখুন যে আপনার স্কিমটি কেমন চলছে। 1 বছর আগে তার থেকে তুলে নেওয়া ঠিক উচিত হবে না, কারণ একটা বছর তো বিজনেস সাইকেলটাকে দেখতে হবে, এবং এক্ষেত্রে অনেক চার্জ কাটার ব্যাপার আছে। যেমন এক্সিট লোড আছে, এক্সিট লোড অনেক ক্ষেত্রে 365 দিন পার করলে তবে ছাড় পাওয়া যায় এবং 1% কেটে নিতে পারে। 1 বছর আপনি একটা স্কিমে টাকা না রাখলে বুঝতে পারবেন না যে স্কিমটি কেমন রান করছে, রিটার্ন কেমন দিচ্ছে। মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগের পর আস্তে আস্তে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে অভিজ্ঞ এবং সচেতন হয়ে উঠুন। এই ক্ষেত্রে আপনি আপনার স্কিমের যে ফ্যাক্ট শিট সেটা স্টাডি করুন। বিভিন্ন ওয়েবসাইট রয়ে গেছে, ভ্যালু রিসার্চ, মানি কন্ট্রোল, এগুলো আপনি ফলো করতে পারেন। এছাড়া আপনি গুগলসে টাইপ করেও আপনি বিভিন্ন মার্কেটের পজিশনগুলো বুঝতে পারবেন। অনেক সময় আপনি দেখবেন যে এক্সপেন্স রেশিও হয়তো আপনি যে স্কিমে বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে অনেক বেশি হয়ে গেল। আপনি ভয় পাচ্ছেন যে ফান্ড ম্যানেজাররা অনেক টাকা খরচা করে ফেললো, আপনার নেট অ্যাসেট ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, তা কিন্তু নাও হতে পারে। এই ক্ষেত্রে দেখা গেল যে ফান্ড ম্যানেজাররা টাইম টু টাইম হয়তো রিডিম করছেন, রিসাপ্লিং করছেন বিভিন্ন শেয়ারের, তার জন্য এক্সপেন্স রেশিও বাড়তে পারে। একটি বিষয় লক্ষ্য করবেন যে বেশি শেয়ারে যাতে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ না করে থাকেন। আর আপনি যে মিউচুয়াল ফান্ডগুলো পারচেস করবেন সেগুলো দেখবেন যাতে সেম শেয়ারে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ না করে থাকেন। যে বিভিন্ন যে ফান্ডগুলো আপনি কিনেছেন সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে একই শেয়ারে তারা ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করে থাকেন। এইগুলো আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন এবং এই ব্যাপারে সচেতন হয়ে যাবেন। আস্তে আস্তে যখন আপনি অনেকগুলো মিউচুয়াল ফান্ডের স্কিম পারচেস করবেন তখন একটি পোর্টফোলিও তৈরি হবে। সেই পোর্টফোলিওর মধ্যে অবশ্যই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড এগুলো রাখবেন। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে এর মধ্যে যখন আপনি ডাইভার্সিফিকেশন করেছেনই সেক্টর ফান্ডটাকে অবশ্যই রাখবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে সেক্টর ফান্ড অনেক সময় কিন্তু অনেকেই ডুবিয়েছে, কারণ দেখা গেল হয়তো 1 বছর 1.5 বছর টাকা বাড়লই না। কিন্তু আপনার যেহেতু দীর্ঘমেয়াদী প্ল্যান রয়েছে এখানে টাকা রাখার জন্য, আপনার ফিনান্সিয়াল গোল রয়েছে, এখানে আপনি কিন্তু 2-1 বছরের মধ্যেই আপনি একটা সুবিধা পাবেনই। ফর এক্সাম্পল, এই যে যুদ্ধকালীন একটা আবহ তৈরি হলো, এক্ষেত্রে কিন্তু ডিফেন্স ফান্ড অনেক লাভ দিচ্ছে। দেখুন না, HDFC ডিফেন্স ফান্ড এটা কত ডাউন ছিল, প্রায় 30 থেকে 35% ডাউন হয়ে গিয়েছিল, এখন এটা প্রায় 60% আপ হয়ে গেছে। এটা একটি বিরাট সুযোগ কারা পেয়েছেন? যারা সেক্টর ফান্ডে ডিফেন্সে টাকা রেখেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে গোল্ডে টাকা রাখতে পারেন। যখন শেয়ার মার্কেট ডাউন হয় তখন দেখা যায় যে গোল্ড আপ হয়ে গেল, অতএব গোল্ড সেক্টরে আপনি টাকা রাখতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন প্রায় 35-40% মতো গোল্ড সেক্টরে দাম বেড়ে গেছে, এগুলো লক্ষ্য রাখবেন। এছাড়া বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন প্যাসিভ ফান্ডে টাকা রাখতে পারেন, ইন্ডেক্স ফান্ডে নির্দিষ্ট করে, যেমন নিফটি 50-র যে ইন্ডেক্স ফান্ডটি রয়েছে সেক্ষেত্রে বড় বড় ফান্ড রয়েছে, সেখানে টাকা বিনিয়োগ করে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে রিস্কটা একটু কম রয়েছে, ভোলাটিলিটি কম রয়েছে। আপনার রিস্ক অ্যাপিটাইট করার ক্ষমতাটা আস্তে আস্তে তৈরি করতে হবে এবং দীর্ঘমেয়াদে সেই ক্ষমতা তৈরি হয়ে যায়। আরেকটি বিষয় যেটা পাস্ট পারফরমেন্সে দেখা গেছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে অনেক টাকা বেড়েছে, এখানে রিস্ক রয়ে গেছে বেশি, ভোলাটিলিটি রয়ে গেছে বেশি, কিন্তু দেখা যাবে যে দীর্ঘকালীন সময়ে এখানে কিন্তু অনেক টাকা বেড়েছে। ফর এক্সাম্পল, আজকে BSE সেন্সেক্স 158 পয়েন্ট বেড়েছে। এর অর্থ হচ্ছে যে প্রথম যে 30টি কোম্পানি, নামি দামি কোম্পানি, সেক্ষেত্রে তারা সবাই মিলে 158 পয়েন্ট দাম বাড়িয়েছে। কিন্তু যদি আমি আজকে স্মল ক্যাপ, মিড ক্যাপের দিকে দেখি তাহলে দেখতে পাবো সেখানে 400 পয়েন্ট বেড়েছে। অতএব আজকে লার্জ ক্যাপ যতটুকু বেড়েছে দেখা যাচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তার থেকে অনেক বেড়েছে। এবং দীর্ঘকালীন সময়ে পাস্ট পারফরমেন্সে দেখা গেছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে
কিন্তু অনেক টাকা বেড়ে যায়। অতএব আপনারা সেই ক্ষেত্রে যদি দীর্ঘকালীন টাকা রাখতে চান তাহলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে টাকা রাখতে পারেন। হয়তো ঝুঁকি রয়েছে, অনেকটাই বাজার ভোলাটিলিটি থাকবে, বাজার নামবে কমবে, কিন্তু এই সুবিধাটা কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে বেশি পাওয়া যাবে। এবার আরেকটি টেকনিক বলছি, যখন আপনার কেনা দাম থেকে নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই বেড়ে যাবে তখন কিন্তু আপনি প্রফিট বুক করবেন। অনেকে বিনিয়োগকারী করেন কি, যে টাকাটা ওনারা রেখে দেন যে আরও টাকা বাড়বে, কিন্তু এটা তো বিজনেস সাইকেল, সেক্ষেত্রে কিন্তু আবার সেক্ষেত্রে বাজারে কারেকশন আসবে, তখন অনেকটাই দাম কমে যায় এবং তখন ভয়ে তারা বিক্রি করেন, ফলে ততটা লাভ তুলতে পারেন না। কিন্তু যখন মন্দার মার্কেট, তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ড মার্কেট বলুন বা শেয়ার মার্কেট বলুন, তার থেকে বেরিয়ে যেতে নেই। তখন কিন্তু মার্কেটে স্টে করুন, আস্তে আস্তে দেখবেন ঠিক বাজার উঠে গেছে। গত 60 বছর ধরে এটাই চলছে, অতএব প্যানিকের কোনো জায়গা নেই। এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পরে কি করে এই টাকাটিকে বিভিন্ন টেকনিক প্রয়োগ করে আমরা বাড়িয়ে নিতে পারি এবং আমাদের মনের মধ্যে ধৈর্যচ্যুতি না আসে এবং প্যানিক না আসে। যাই হোক, এখন আমি বলবো SWP কাকে বলে। আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তিনি জানতে চেয়েছেন SWP জিনিসটি কী। SWP আপনারা হয়তো অনেকেই জানেন, তাও আমি বলছি। SWP হচ্ছে যে আপনি যে টাকাটা বিনিয়োগ করলে তার থেকে একটা পার্সেন্টেজ প্রতি মাসে তুলে নেওয়া। এদিকে আপনার টাকাটিও বৃদ্ধি পাবে আর আপনি নির্দিষ্ট একটি টাকা ব্যাংকের ইন্টারেস্টের মতো আপনি ভোগ করতে পারবেন। কিন্তু যদি টাকাটি না বাড়ে তাহলে কিন্তু আপনার মূল টাকা থেকে আপনার এই SWP যে পরিমাণ টাকা আপনি তুলে নিচ্ছেন সেটা বেরিয়ে যাবে, ফলে আপনার ইউনিট কমে যাবে। মূল টাকা যেটা আপনি ইনভেস্ট করেছেন তাতে ঘাটতি পড়তে পারে যদি আপনার মিউচুয়াল ফান্ডের ওই স্কিমে টাকা না বাড়ে। এবং এক্ষেত্রে যে টাকাটি তুলছেন সেই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে 20%। এক্ষেত্রে আমার বক্তব্য এই ক্ষেত্রে যে যাতে 1 বছর বাদে এই SWP টাকাটি তোলা হয়, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ধার্য হয়। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সেক্ষেত্রে কোনো ট্যাক্সেই আর ধার্য হবে না SWP তোলার জন্য, কারণ প্রথম 1,25,000 টাকা ছাড় লাভের, এবং বাকি যে লাভটা থাকলো সেই ক্ষেত্রে 12.5% তার ট্যাক্স দিতে হবে। SWPর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবেই না ধরে নিন। যাই হোক, আমি আজকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন টেকনিকগুলো নিয়ে বললাম যে কীভাবে টাকাটি বাড়তে দিতে হবে, এবং আপনারা সেই ক্ষেত্রে মনে চিন্তা করতে পারবেন যে মিউচুয়াল ফান্ডের আমার যে স্কিমটি আমি ভেবেছি বা যেখানে নিবেশ করেছি সেটা ঠিকই আছে, আমার কোনো ভুল নির্বাচন হয়নি। যাই হোক, আমি 2-3 দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আলোচনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।